ডিটারমিনেন্টের নিয়মে আমরা গুণ করব। তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে a ভেক্টর সমান যেমন ছিল x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর b ভেক্টর সমান x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছিল? a ভেক্টর ক্রস b ভেক্টর সমান কত। যেভাবে আমরা করলাম তাতে এই রেজাল্টটা এসেছে। এই সেম রেজাল্টই আসবে ডিটারমিনেন্টের নিয়মে। কিভাবে ডিটারমিনেন্ট দিয়ে গুণটা করব? এইভাবে লিখবে, লেখাটা কিন্তু এরকমই হবে, a ভেক্টর ক্রস b ভেক্টর সমান, প্রথমে এক কাজ করবে, এই যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলো উপরে লিখবে, i ক্যাপ খানিকটা ছাড়া দিয়ে, j ক্যাপ খানিকটা ছাড়া দিয়ে, k ক্যাপ, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ লিখলে, ঠিক আছে। প্রথমে a ভেক্টর আছে, এই i j আর k এর সহগগুলো এর ঠিক নিচে নিচে লিখবে। i এর সহগ কত, j এর সহগ কত, কোএফিসিয়েন্ট গুলো, k এর সহগ কত, ঠিক i ক্যাপের সহগ i ক্যাপের নিচে, j ক্যাপের সহগ j ক্যাপের নিচে, k ক্যাপের সহগটা k ক্যাপের নিচে, ঠিক আছে। প্রথমে a আছে, তাহলে a এর কোএফিসিয়েন্ট গুলো এর নিচে নিচে, x1 y1 z1, এইটি। b টা পরে আছে, b এর সহগগুলো ঠিক এর নিচে নিচে, b এর সহগ আছে x2, এখানে y2 আর z2, এইটি। লেখার পরে দুটো, যেটা যেরকম আমরা মড চিহ্ন দিই সেই রকমই দুটো স্ট্রেট লাইন দুটো সাইডে দিতে হবে, এটাকে ডিটারমিনেন্ট বলে, ঠিক আছে। ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট অঙ্কতে ইন ডিটেইল পড়বে, আমি জাস্ট নিয়মটা বলছি যে কি নিয়মে করতে হবে। প্রথমে আমরা i ক্যাপটাকে নেব, পরে j ক্যাপটাকে নেব, তারপর k ক্যাপটাকে নেব। সিম্বল গুলো অল্টারনেট ওয়েতে, অল্টারনেট ওয়েতে মানে প্রথমে i ক্যাপটা যখন নেব, i ক্যাপটা প্লাস চিহ্ন দিয়ে নেব, ঠিক আছে। j ক্যাপটা প্লাস নিয়েছি, j ক্যাপটাকে যখন নেব মাইনাস চিহ্ন দিয়ে নেব। আবার k ক্যাপটাকে যখন নেব আবার প্লাস চিহ্ন দিয়ে নেব। এইটা প্লাস, j ক্যাপ যখন নেব তখন মাইনাস দিয়ে নেব, k ক্যাপ যখন নেব তখন প্লাস দিয়ে নেব। এরপর যদি কোনো একটা টার্ম থাকতো তাহলে আবার মাইনাস, তারপর আবার প্লাস, এরকম অল্টারনেট ওয়েতে প্রথমে একটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে একটা প্লাস, ঠিক আছে। অরিজিনাল রুলটা তোমরা অঙ্কতে ডিটারমিনেন্ট যখন করবে তখন করবে, অ্যাকচুয়ালি রুলটা মানে গাণিতিক ফর্মটা কেমন, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন প্রয়োগ করব প্রথমে একটা প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, অল্টারনেট ওয়েতে যাব। আচ্ছা, গুণটা করা হবে কি রকম ভাবে? আচ্ছা, এই যে বলা হলো j ক্যাপের আগে মাইনাস j ক্যাপ কমন নিয়েছিলাম, সেটা এই কারণে, ঠিক আছে, যেহেতু j ক্যাপটাকে মাইনাস ধরে করব। এবার গুণটা দেখো কিভাবে করা হয়। প্রথমে আমরা i ক্যাপটাকে নিচ্ছি, i ক্যাপটাকে, ঠিক আছে। i ক্যাপটা যখন নেব তখন এইগুলো হচ্ছে এক একটা কলাম, উপর নিচে হচ্ছে এক একটা কলাম, তাহলে i ক্যাপ x1 x2 এই তিনটে মিলে একটা কলাম, j ক্যাপ y1 y2 একটা করে কলাম, এখানে তিনটে কলাম আছে, ঠিক আছে। আর পাশাপাশি এগুলো হচ্ছে এক একটা রো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নিয়ে একটা রো, x1 y1 z1 নিয়ে একটা রো, x2 y2 z2 নিয়ে একটা রো, তাহলে পাশাপাশি গুলো হচ্ছে রো, উপর নিচে হচ্ছে কলাম। i ক্যাপটা যখন নেব তখন i ক্যাপটা যে রোতে আছে সেই রোটা পুরো বাদ, একদম বাদ দিয়ে দেবে। i ক্যাপটা যে কলামে আছে সেই কলামটাও বাদ, এই কলামটা বাদ, ঠিক আছে। এই দুটো i ক্যাপ নিলাম, i ক্যাপ যে রোয়ে আছে যে কলামে আছে ওই দুটো বাদ গেল, বাকি পড়ে থাকছে এই চারটি মোটের টার্ম y1 z1 y2 আর z2। এবার এইগুলোর গুণ করতে হবে, গুণটা করব সব সময় এই কোণাকুণি, এই কোণাকুণি গুণটা শুরু করব, ঠিক আছে। হ্যাঁ বলো, y1 z2 y1 z2 মাইনাস উল্টো দিকের গুণটা, এটা মনে রাখবে, এই কোণাকুণি গুণ মাইনাস উল্টো দিকের কোণাকুণি গুণটা, y1 z2 মাইনাস z1 y2। তো মনে হয় বজ্র গুণন ছিল, মনে হয় ক্লাস 9 10 এ এরকম একটা গুণ ছিল না, বজ্র গুণন পদ্ধতি সম্ভবত ছিল।
আচ্ছা y1 z2 মাইনাস উল্টো দিকের কোণাকুণি গুণ z1 y2। দেখো i ক্যাপ যে টার্মটা আগে আমরা বার করেছিলাম এখানেও একই টার্ম এসেছে i ক্যাপ ইনটু y1 z2 মাইনাস z1 y2, এখানেও তাই এসেছে y1 z2 মাইনাস z1 y2। এরপর যে ক্যাপটা নেব, ঠিক আছে, এই যে লাইনটা আমরা কাটলাম এইদিকে তীর চিহ্ন একটা দিয়েছি, এটা বোঝানোর জন্য তোমাদেরকে যে কোন কোনটা আমরা বাদ দেব আর গুণটা কোন দিক বরাবর শুরু করব। খাতায় কলমে যখন করবে তখন কিন্তু এই লাইনগুলোকে কেটে দিও না, পেন থ্রু করে দিলে কেটে দিলাম এরকম কেটে দেওয়া চলবে না, ওটা মনে মনে কল্পনা করে নিতে হবে যে এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, গুণ করতে হবে এই চারটে এবং গুণটা শুরু করতে হবে এই কোণাকুণি, ঠিক আছে। এরপর যে ক্যাপটা নেব, কি বললাম, প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস, তার মানে নেব হচ্ছে মাইনাস জে ক্যাপ, এটা নেব। মাইনাস জে ক্যাপ যখন নেব, এটা আশা করি একটু বোঝা গেছে, মাইনাস জে ক্যাপ নেব তখন কি হবে সেটা আরেকবার বলছি, ঠিক আছে। আবারও বলছি মনে রাখবে গুণটা সবসময় হবে কিন্তু এই কোণাকুণি, পরের বার যখন গুণটা করব তখন এই কোণাকুণি গুণটা শুরু করব, সুতরাং এই কোণটা একটু খেয়াল রাখবে। ওপরটা একবার মুছছি, ঠিক লিখেছিলাম কিভাবে, লিখেছিলাম এইভাবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ x1 y1 z1 x2 y2 আর z2, এটা ডিটারমিন্যান্ট। কি নেব, j ক্যাপটা নিয়েছি, j ক্যাপ প্রথমে একটা প্লাস, j ক্যাপ নেওয়ার সময় মাইনাস, তাহলে মাইনাস j ক্যাপ। এখন j ক্যাপটা যখন নেব তখন j ক্যাপ যে রোতে আছে সেই রোটা বাদ, মানে এই রোটা বাদ, মনে মনে কল্পনা করে ওই রোটা বাদ, আর যে ক্যাপটা যে কলামে আছে সেই কলামটাও বাদ, মানে এই কলামটা বাদ। বাকি পড়ে থাকছে চারটে সংখ্যা, এখানে x1 x2 এখানে z1 z2, এইগুলোর মধ্যে গুণ করতে হবে। যথারীতি আবার গুণটা শুরু হবে আগের বারে যে কোণাকুণি গুণটা শুরু করেছিল সেই কোণাকুণি গুণ শুরু হবে, মানে x1 এর সাথে z2 এর গুণ, x1 z2 মাইনাস উল্টো দিকের কোণাকুণি গুণটা মাইনাস এই দিকের কোণাকুণি যদি গুণ করি তাহলে z1 x2 এই, দেখো টার্মটা সেম এসেছে কিনা, মাইনাস j ক্যাপ x1 z2 মাইনাস z1 x2, x1 z2 মাইনাস z1 x2 একই টার্ম এসেছে। আশা করি বোঝা গেছে। এরপর k ক্যাপটা নেব, k ক্যাপ যখন নেব এটা প্লাস নিয়েছিলাম এটা মাইনাস, k ক্যাপটা আবার প্লাস নেব, তাহলে প্লাস k ক্যাপ এটা নিলাম, নিয়মটা একই, আরেকবার লিখছি। k ক্যাপটা যখন নেব i ক্যাপ j ক্যাপ k ক্যাপ তাহলে x1 y1 z1 x2 y2 z2, দুটো সাইডে দুটো ডিটারমিনেন্টের চিহ্ন নিচ্ছি। k ক্যাপটা এটা প্লাস এটা মাইনাস এটা আবার প্লাস, তাই প্লাস k ক্যাপ নিচ্ছি। k ক্যাপটা যখন নেব তখন k ক্যাপ যে রোটাতে আছে সেই রোটা পুরো বাদ, k ক্যাপটা যে কলামে আছে সেই কলামটা পুরো বাদ, মনে কল্পনা করে। বাকি পড়ে থাকছে এই চারটে সংখ্যা, চারটে সংখ্যার মধ্যে গুণ করতে হবে। যথারীতি গুণটা আবার একই কোণাকুণি শুরু হবে, এই কোণাকুণি গুণটা শুরু হবে এইদিকে, এই কোণাকুণি যদি গুণটা শুরু হয় x1 y2, এই কোণাকুণি গুণ মাইনাস উল্টো দিকের কোণাকুণি গুণ, মাইনাস উল্টো দিকের কোণাকুণি গুণ মানে y1 x2। দেখো k ক্যাপটা মিললো কিনা আমাদের আগে যে রেজাল্ট এসেছে, রেজাল্ট হচ্ছে k ক্যাপ আছে x1 y2 মাইনাস y1 x2। তাহলে ক্রস গুণ করতে গেলে এই নিয়মে গুণ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট এইটি লেখা আর এইটি, শুধুমাত্র নিয়মটা মনে রাখতে হবে যে কিভাবে আমরা গুণটা করছি। এইটি একটা এক্সাম্পল উদাহরণ একটা করে নাও, তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে, ঠিক আছে, কিভাবে গুণটা করব। ধরে নাও এরকম বলে দেওয়া আছে p ভেক্টর সমান হচ্ছে 2 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস
4 কে ক্যাপ এইটি। আর কিউ ভেক্টর সমান দেওয়া আছে ধরে নিচ্ছি 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ এই টাইপের দেওয়া আছে। তোমাকে কি বার করতে বলেছে? বার করতে হবে, ধরে নিচ্ছি এইটা বার করতে বলেছে, কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর সমান কত, এটি বার করতে বলেছে। নিচেরটা মুছছি। তাহলে যেভাবে লিখতে হবে, যেমন লিখছিলে কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর সমান, উপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ গুলো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এর নিচে নিচে সহগগুলো লিখতে হবে। যেহেতু কিউ ভেক্টরটা প্রথমে আছে তার মানে কিউ এর সহগগুলো আগে, কিউ এর সহগগুলো, কিউ এর আই ক্যাপের সহগ আছে 3, জে ক্যাপের সহগ আছে -4 আর কে ক্যাপের সহগ আছে -5 এইটি। এরপর পি এর সহগগুলো এর নিচে নিচে, পি এর সহগ কি আছে, আই ক্যাপের আছে 2, জে ক্যাপের আগে আছে -3, কে ক্যাপের আগে আছে +4 মানে শুধু 4, তারপর ডিটারমিন্যান্টের চিহ্ন, এরকম ডিটারমিন্যান্টের চিহ্ন এটি। এবার এক একটা নিয়ে কাজ করো। প্রথমে আই ক্যাপ নিলাম, আই ক্যাপের গুণটা করব। মনে মনে কি বললাম, আই ক্যাপ প্রথমে এটা প্লাস এটা মাইনাস আবার প্লাস, আই ক্যাপটা যখন নেব তখন এই রোটা বাদ এই কলামটা বাদ, মনে মনে কিন্তু আমি আবারও কাটছি যদিও, কিন্তু করবে মনে মনে, এদিকে আর এইদিকে এই দুটো বাদ গেল, গুণটা শুরু হবে এই কোণাকুনি, এই কোণাকুনি গুণটা শুরু হবে, ঠিক আছে? তাহলে 4 4 এ 16 মানে -16 -4 আর +4 16, এই কোণাকুনি গুণ মাইনাস উল্টো দিকের কোণাকুনি গুণ, উল্টো দিকের কোণাকুনি গুণ করতে হবে 5 থেকে 15, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 15 এইটি। এরপর জে ক্যাপ নেব, জে ক্যাপ, জে ক্যাপ নেওয়ার সময় যথারীতি প্রথমে একটা প্লাস নিয়েছি, জে ক্যাপ নেওয়ার সময় মাইনাস জে ক্যাপ নিতে হবে। এটা -4 ছিল, এটা 4 ছিল, এটা 3, এটা 2, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। জে ক্যাপ যখন নেব, জে ক্যাপটা মাইনাস এই রোটা বাদ আর এই কলামটা বাদ, গুণটা আবার যথারীতি এই কোণাকুনি শুরু করতে হবে। এই কোণাকুনি গুণ মানে 3 আর 4 এ 4 3 এ 12, এই কোণাকুনি গুণ মাইনাস উল্টো দিকের কোণাকুনি গুণ, উল্টো দিকের কোণাকুনি 5 2 এ 10, -5 +2 মানে -10, কিন্তু অলরেডি একটা মাইনাস সাইন আছে তার মানে +10 হয়ে যাবে, ঠিক আছে? এবার কে ক্যাপটা নাও, প্রথমে একটা প্লাস এটা মাইনাস এটা আবার প্লাস, তাহলে প্লাস কে ক্যাপ নিলাম। কে ক্যাপটা যখন নেব আবার মনে মনে কল্পনা করে নাও যে এই রোটা বাদ এই কলামটা বাদ পড়ে থাকবে শুধুমাত্র এই চারটি সংখ্যা পড়ে থাকবে, গুণটা যথারীতি ওই কোণাকুনি শুরু হবে এইদিকে, +3 আর -3 মানে -9, এই কোণাকুনি গুণ মাইনাস উল্টো দিকের কোণাকুনি গুণ, উল্টো দিকে 4 2 এ 8 মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 হয়ে যাবে। এরপর যোগ বিয়োগ গুলো করে সাজিয়ে লিখো, এটা -16 -15 মানে -31, তাহলে -31 আই ক্যাপ। এটা দেখো না 10 আর 12 মানে 22, মাইনাস সাইন আছে বাইরে -22 জে ক্যাপ, আর 9 থেকে 8 বাদ এখানে -1 হবে তার মানে মাইনাস কে ক্যাপ, গুণফল হচ্ছে 80। করার সময় এই কাটাকাটি গুলো খাতাতে করবে না, কাটাকাটি গুলো মনে মনে কল্পনা করে করে নিতে হবে। এই হচ্ছে ক্রস প্রোডাক্ট, কিভাবে আমরা গুণটা করব। আচ্ছা, ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন, ক্রস প্রোডাক্ট কখন আমাদের কাজে লাগে,
তার আগে আমাকে বলো যে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি জাতীয় রাশি? আমাকে একটু বলো, লাউড স্পিকার অন করে আমাকে বলো, ক্ষেত্রফল স্কেলার রাশি না ভেক্টর রাশি? ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি, এতদিন ধরে জেনে এসেছো তাই। কিন্তু এরপর আমরা দেখবো যে না, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল স্কেলার রাশি নয়, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফলে একটা মান আছে, একটা দিকও আছে। দেখা যাক কিভাবে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি হয়। প্রথমে বলে রাখি, এক্সপ্লেন করে দেবো কেন ভেক্টর রাশি। এই বোর্ডটা একটা সমতল, এর একটা দৈর্ঘ্য আছে, এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য, এই বরাবর হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ করলে এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো, যে বোর্ডটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের মান পাবো। ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, এর যেমন মান আছে এর একটা দিকও আছে। কোন একটা তলের ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? ক্ষেত্রফলের দিক হবে, যদি আমরা বোর্ডের ক্ষেত্রফল বার করতে চাই, বোর্ডের ক্ষেত্রফলের দিক হবে এই বোর্ডের সাথে লম্বভাবে, আউটওয়ার্ড মানে বাইরের দিকে। ঠিক আছে, তার মানে এর ক্ষেত্রফলের দিক হচ্ছে এইটি। বোর্ডটা যদি আমরা ক্ষেত্রফলের কথা ভাবি, তার ক্ষেত্রফলের দিক এটা, বোর্ডের তলের সাথে লম্বভাবে, এবং কনভেনশনালি বাইরের দিকেই ধরা হয় ক্ষেত্রফলের দিকটা। কেন ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি আসা যাক। এটা একটা সামান্তরিক আঁকা হয়েছে, সামান্তরিকে এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা। এই যে বাহুটা, পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে a, এই দিকের যে বাহুটা, পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে b। যদি এরকম হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে? যদি s দ্বারা ইন্ডিকেট করি, s সমান হচ্ছে a b sin থিটা, ab sin থিটা হবে। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করে না বেরিয়েছে, ডাইরেক্ট ফর্মুলা সামান্তরিকের আছে, আর যদি তা সত্ত্বেও না বেরিয়ে তাহলে এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারো। এই উপরের পয়েন্ট থেকে একটা লম্ব টেনে দাও, আর এই নিচের এই পয়েন্ট থেকে একটা লম্ব টেনে দাও উপরে। তাহলে পুরো সামান্তরিকটা তিনটে অংশে ভাগ হয়ে যাবে, দুটো ত্রিভুজ আর মাঝখানে একটা আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, তাহলে পুরোটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তিনটে ক্ষেত্রফল যোগ করলে তোমার পুরোটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখন এই তিনটে ক্ষেত্রফল আলাদা আলাদা করে বার করাটা সহজ। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই ভূমিটা আর উচ্চতাটা যদি পেয়ে যাও কোনো রকমে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই ত্রিভুজটা একই হবে ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্র মানে তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এইখান থেকে এইটুকু, এটা হবে প্রস্থ, করলে বেরিয়ে যাবে। একটা আমরা করে দিচ্ছি। আচ্ছা, ত্রিভুজটা ধরে নিচ্ছি এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা থেকে যদি sin থিটা নাও, sin থিটা, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে b, তার মানে y সমান হচ্ছে b sin থিটা। আচ্ছা, ভূমিটা যদি বার করতে হয় তাহলে cos থিটা নাও, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, এই অ্যাঙ্গেলটা থিটা যদি নাও ভূমি হচ্ছে x বাই b, তাহলে x সমান হবে b cos থিটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল s1 ধরে নাও, তাহলে s1 সমান হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি মানে x টা অর্থাৎ b cos থিটা,
ইনটু উচ্চতা মানে টা, y মানে কি b sin থিটা। এখানে b যদি sin থিটা বসিয়ে দাও তাহলে b স্কয়ার হবে আর sin থিটা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো, আরেকটা ত্রিভুজ একই ক্ষেত্রফল বেরোবে, তারপর দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল হবে এটা ইনটু 2। দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল এটা ইনটু 2, তাহলে জাস্ট এই হাফটা কেটে যাবে। আর মাঝখানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে গেলে ওয়াইটা তো বেরিয়ে আছে, আর এইটুকু বার করতে হবে। এইটুকু কি হবে, পুরো বাহুটা ছিল a, তার মানে এখান থেকে এইটুকু হবে a মাইনাস x, a মাইনাস x। a তো দেওয়া আছে, x টা তুমি বার করেছো, তার মানে a মাইনাস b cos থিটা। a মাইনাস b cos থিটা এটা দৈর্ঘ্য, আর y মানে b sin থিটা প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ করলে এর ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আলটিমেটলি সবগুলোকে যোগ করলে মোট ক্ষেত্রফল আসবে ab sin থিটা। এটা খাতায় কলমে করে দেখে নেবে। কারণ ক্ষেত্রফল যদি ab sin থিটা হয় এটাই আসবে। তাহলে একটা মজার জিনিস খেয়াল করো, যে এই ছিল সামান্তরিক, যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আরেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে b ধরা হয়েছে, আর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। যদি হয় তাহলে ক্ষেত্রফল এইটা। এখন সামান্তরিকে কোনো একটা বাহুকে যদি একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, ধরে নিচ্ছি এইটা হচ্ছে a ভেক্টর, ঠিক আছে, এই দিকের বাহুটাকে আরেকটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে b ভেক্টর। a ভেক্টরের মান কত, না এই বাহুটার যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে a ভেক্টরের মান। a ভেক্টরের মড অফ a ভেক্টর মানে শুধু a। b ভেক্টরের মান কত, মড অফ b ভেক্টর মানে শুধু b, মানে এই বাহুটার দৈর্ঘ্য। হ্যাঁ বলো, কিছু বললে কেউ? আচ্ছা, দেখো দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা হলো a আর b। এখন a আর b এর যদি ক্রস প্রোডাক্ট করা হয়, a ভেক্টর ক্রস b ভেক্টর, কত পাবো? a ভেক্টর ক্রস b ভেক্টরের মান হয় a b sin থিটা। তার মানে এই যে ক্ষেত্রফল a b sin থিটা আমাদের বেরিয়েছে, সেই ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাবো? ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে কিন্তু ক্রস প্রোডাক্ট করে। যেহেতু ক্রস প্রোডাক্ট করে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, সুতরাং ক্ষেত্র ক্রস প্রোডাক্ট গুণফল হচ্ছে ভেক্টর রাশি, সুতরাং ক্ষেত্রফল এটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি ক্ষেত্রফলটা। ভেক্টর রাশির দিক কি হবে, না এই ক্রস প্রোডাক্টের দিক যা সেটাই হবে ভেক্টরের দিক। ক্রস প্রোডাক্টের দিক কি হয়, a ভেক্টর আর b ভেক্টর যে তলে আছে সেই তলের সাথে লম্ব, তার মানে এই বোর্ডের তলের সাথে লম্ব হবে। তার মানে সুতরাং কোন একটা ক্ষেত্রফলের দিক ওই তলটার সাথে লম্ব হবে। যেহেতু ক্রস প্রোডাক্ট করে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে, তাই ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাই কোন একটা জায়গার ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল বার করার জন্য। এটি হচ্ছে ক্রস প্রোডাক্টের প্রয়োগ, অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ক্রস প্রোডাক্টটা ব্যবহার করা হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট কি কারণে, ক্ষেত্রফল নির্ণয় জন্য ক্রস প্রোডাক্ট ব্যবহার করা হয়। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কখন ব্যবহার করা হয়? ডট প্রোডাক্ট হচ্ছে যদি উপাংশ নির্ণয় করতে হয়, তখন ডট প্রোডাক্ট। একটা কোশ্চেন ছিল ডট প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে, যে উপাংশ a ভেক্টরের অভিমুখে b ভেক্টরের উপাংশ কত। মেইনলি ডট প্রোডাক্টটা কাজে লাগে উপাংশ নির্ণয়ের ক্ষেত্রে। উপাংশ নির্ণয় করার জন্য ডট প্রোডাক্ট কাজে লাগে, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে আমরা যদি একটা আয়তঘনক বা ঘনক
এই জাতীয় ত্রিমাত্রিক একটা জিনিস ধরে নিই, ধরে নিচ্ছি একটা আয়তঘনক ধরে নিলাম। এটা হচ্ছে একটা আয়তঘনক। আয়তঘনকের একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা থাকবে। ধরে নিচ্ছি আয়তঘনকের দৈর্ঘ্য হচ্ছে এইটা, এদিকটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে কোনো একটা ভেক্টর a ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, প্রস্থটাকে কোনো একটা, এদিকটা হচ্ছে প্রস্থ, এটাকে কোনো একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম b, আর উচ্চতা এটা অন্য একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, ধরে নিচ্ছি c ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। যদি প্রকাশ করা হয় তাহলে আয়তঘনকটা, আয়তন, আয়তনের ফর্মুলা হবে এইটা। আয়তন হবে a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c, a ডট b ক্রস c, এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, বা এটাও আয়তনের ফর্মুলা, b ভেক্টর ডট c ভেক্টর ক্রস a ভেক্টর, এটাও আয়তনের ফর্মুলা, বা এটাও আয়তনের ফর্মুলা, c ভেক্টর ডট a ভেক্টর ক্রস b ভেক্টর। এই তিনটার মধ্যে যে কোনোটাই হচ্ছে আয়তনের ফর্মুলা। অ্যাকচুয়ালি এই তিনটে যদি নির্ণয় করা হয় মানগুলো একই বেরোবে। এই গুণফলটা আয়তন নির্দেশ করে, এইটা জাস্ট একটু মনে রাখবে। a ডট b ক্রস c বা b ডট c ক্রস a বা c ডট a ক্রস b, এই তিনটা ফর্মুলা আয়তনকে নির্দেশ করবে। এখন এই ফর্মুলাটা কেন মনে রাখা প্রয়োজন? মনে রাখা প্রয়োজন হচ্ছে এই কারণে যে কখনো কখনো এই টাইপের কোশ্চেন আছে যে দেখাও তিনটে ভেক্টর তোমাকে দিয়ে দেবে, a b c তিনটে ভেক্টর দিয়ে দিল, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ একটা, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ একটা, এই টাইপের তিনটে ভেক্টর দিয়ে দিল। বলবে যে প্রমাণ করো এই তিনটে ভেক্টর হচ্ছে কোপ্ল্যানার, অর্থাৎ বা সমতলীয় ভেক্টর। তিনটে ভেক্টর দিয়ে দেবে, বলবে যে দেখাও তিনটে ভেক্টর হচ্ছে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর পড়া হয়েছে একদম ভেক্টরের শুরুতেই, ভেক্টরের কতগুলো ভাগ ছিল, একরেখীয় ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। সেরকম তিনটে ভেক্টর দিয়ে প্রমাণ করতে বলবে যে প্রমাণ করো তিনটে ভেক্টর হচ্ছে একতলীয়, মানে একই তলের উপর অবস্থিত। যদি একতলীয় ভেক্টর প্রমাণ করতে হয় তখন এই গুণফলটা a ডট b ক্রস c বা b ডট c ক্রস a বা c ডট a ক্রস b এটাকে 0 দেখিয়ে দিতে হয়। যে কোনো একটা গুণফল সমান যদি 0 দেখিয়ে দাও, 0 দেখিয়ে দেওয়া মানে প্রমাণিত হয়ে যাবে যে তিনটা একতলীয়। কেন না, এইটা যদি আয়তন নির্দেশ করে তাহলে আয়তন সমান 0। আয়তন কখন শূন্য হবে না, যদি তিনটে ভেক্টর একই সমতলের উপর থাকে। এখানে তিনটে ভেক্টর আলাদা আলাদা সমতলে আছে, ঠিক আছে। একটা একটা ঘর যদি ধরো, তাহলে ঘরের কর্নার বরাবর x অক্ষ, এই কর্নার বরাবর y অক্ষ, এই উপর দিকে z অক্ষ। এখন তিনটে যদি একই সমতলে থাকে, ধরে নিচ্ছি এইদিকে একটা, এইদিকে একটা, আর এইদিকে একটা, তিনটে ভেক্টর একই, তাহলে মোট আয়তন কত হবে? যদি একই তলে থাকে তাহলে তো কোনো আয়তন হবে না, একটা ক্ষেত্রফল হবে, আয়তন হবে না। তাহলে আয়তনটা নিশ্চয়ই 0। তাই এই প্রোডাক্টটা যদি 0 দেখাও, তাহলে দেখানো যায়, তাহলে প্রমাণিত হবে যে a b c তিনটে ভেক্টর হচ্ছে একতলীয় ভেক্টর। এটা একটু অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবে। তিনটি ভেক্টর একতলীয় প্রমাণ করতে হলে, প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে? উপরে এই গুণটা, যে কোনো একটা গুণ সমান 0 করতে হবে। হলে আয়তন সমান 0, অতএব a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর সমান 0, এটা দেখাতে হবে, দেখাতে হবে। এই গেল মোটামুটি ভেক্টরের গুণ আর তাদের প্রয়োগগুলো কোথায় কোথায় হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর
যোগ বিয়োগ গুণ ভাগ ভেক্টরের ক্ষেত্রে এখানেই শেষ। ভেক্টর চ্যাপ্টারে আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে তোমার প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তো প্রাসের গতিটা একটু করা যাক। প্রাসের গতি, প্রাসের গতি কি ধরে নাও এটা হচ্ছে অনুভূমিক বা মাটি, অনুভূমিক তল ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি। প্রাসের গতি কাকে বলে? না, যদি মাটির উপর থেকে বা কোনো একটা অনুভূমিক তল থেকে কোনো একটা বস্তুকে মাটির সাথে খানিকটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে তার গতিটাকে বলা হচ্ছে প্রাসের গতি। তিন ধরনের গতি হয়। একটা হচ্ছে যদি কোনো একটা বলকে মাটির সাথে সমান্তরালে ছুড়ে দিই, তাহলে সেই যে গতিটা, এটাকে বলা হয় অনুভূমিক গতি। অনুভূমিক গতি মাটির সাথে সমান্তরালে। যদি কোনো একটা বস্তুকে মাটির সাথে ঠিক 90 ডিগ্রি সোজা উপর দিকে ছুড়ে দেওয়া হয়, এই যে গতিটা একমাত্রিক গতিতে পড়া হয়েছে, যদি উপর দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় উল্লম্ব গতি। উল্লম্ব গতি মানে মাটির সাথে 0 ডিগ্রি কোণে ছুড়লে অনুভূমিক গতি, 90 ডিগ্রি কোণে ছুড়লে উল্লম্ব গতি। আর 0 আর 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল করে ছুড়লে, সামান্য খানিকটা থিটা অ্যাঙ্গেল করে, যেখানে থিটাটা অতি অবশ্যই গ্রেটার দ্যান 0 ডিগ্রি হবে আর লেস দ্যান 90 ডিগ্রি হবে। যদি হয় তাহলে তার গতিটা হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতি। অনুভূমিক গতি কখন হবে? থিটা সমান 0 ডিগ্রি হলে। উল্লম্ব গতি কত হবে? থিটা সমান 90 ডিগ্রি হলে। প্রাসের গতি কি হবে? থিটাটা 0 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে কম, মানে খানিকটা অ্যাঙ্গেল করে যদি ছুড়ে দেওয়া হয়, সেই গতিটাকে প্রাসের গতি বলে। কারণ প্রাসের গতির ক্ষেত্রে বিভিন্ন রাশিগুলো আমাকে নির্ণয় করতে হবে। তো আসা যাক ওই প্রাসের গতি। এই হচ্ছে অনুভূমিক বা মাটির লেভেলটা। কোন একটা বস্তুকে এইখান থেকে ছুড়ে দেওয়া হয়েছে খানিকটা কোণ করে, এই দিকে ধরে নিচ্ছি বস্তুটাকে প্রথমে থিটা কোণ করে ছোড়া হয়েছে এবং এর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে। আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা আছে, যদি এরকম কোণ করে ছোড়া হয় তাহলে বস্তুটা কিন্তু এই পথে যাবে না। কি হবে না, ও মোটামুটি এরকম একটা বক্র পথ বরাবর গিয়ে খানিক দূরে গিয়ে পরে পড়বে, এরকম ভাবে পড়বে। এই গতিটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। যেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে, যদি থিটা কোণ করে ছুড়ে দেওয়া হয় ইউ বেগে, তাহলে ম্যাক্সিমাম কতটা হাইট উঠবে, কতটা দূরে গিয়ে পরে পড়বে, মোট কতটা টাইম ও বাতাসে থাকবে, এই জাতীয় জিনিসগুলোকে আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এক একটা করে আসা যাক। মানে এই যে গতিটা যে এরকম ভাবে যাবে, এটা দুটো গতির মিশ্রণ বা দুটো গতির যোগফল। কি ধরনের গতির যোগফল? না, ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে, এইদিকে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ইউটাকে দুটো উপাংশে ভেঙে নেওয়া যায়। কি কি? না, একটা অনুভূমিক দিকে বা মাটির সাথে সমান্তরাল উপাংশ, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, এইদিকে বেগ ইউ, তাহলে অনুভূমিক উপাংশ হবে ইউ cos থিটা। আর আরেকটা উপাংশ পাবো, সেটা হচ্ছে উল্লম্ব দিকে, এদিকে যদি ইউ cos থিটা হয় তাহলে উল্লম্ব দিকে উপাংশ হবে
ইউ sin থিটা, এটা অনুভূমিক দিকে বেগ থাকবে, একটা উল্লম্ব দিকে বেগ থাকবে। এই যে ইউ cos থিটা এই উপাংশটার জন্য কি হবে, বস্তুটা সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। আর ইউ sin থিটার জন্য কি হবে, এটা যেহেতু উল্লম্ব দিকে বেগ, এই উপাংশটার জন্য বস্তুটা আস্তে আস্তে উপরে উঠবে, আবার আস্তে আস্তে নিচে নেমে চলে আসবে। আর বস্তুটার গতি, দুটো গতির যোগফল কেন বললাম না, প্রথমে দেখো বস্তুটা আস্তে আস্তে ইউ sin থিটার জন্য উপরে উঠবে, আর ইউ cos থিটার জন্য সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে, মানে ও উপরে উঠতে উঠতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে গতিপথ নিশ্চয়ই এরকমই হবে, উপর দিকে উঠছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই ইউ sin থিটাটা নিয়ে, একটা বস্তু, কোন একটা বস্তু যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, উপরের দিকে হচ্ছে গতি, তখন কিন্তু অভিকর্ষ মানে পৃথিবী নিচের দিকে একে টানছে, মানে উপরে একটা বল প্রযুক্ত হবে নিচের দিকে, গতি যেদিকে তার ঠিক উল্টো দিকে বল প্রয়োগ হচ্ছে। তার মানে বস্তুটা একটা নিশ্চয় মন্দন নিয়ে চলবে, ঠিক আছে। তাহলে এই যে ইউ sin থিটা উল্লম্ব দিকে বেগটা, এটা কিন্তু সব সময় একই থাকবে না, যত বস্তুটা আস্তে 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 উপরের দিকে উঠবে তত বস্তুর বেগটা ক্রমাগত আস্তে আস্তে কমতে থাকবে, যেমন উল্লম্ব গতির ক্ষেত্রে হয়। এবার একদম সর্বোচ্চ অবস্থানে এইখানে গিয়ে পড়ে এই ইউ sin থিটা বেগটা কত হবে, মন্দন নিয়ে চলছে মানে বেগটা আস্তে আস্তে কমতে কমতে এইখানে উল্লম্ব দিকে বেগ, মানে ইউ sin থিটাটা উল্লম্ব দিকে বেগ ইউ sin থিটা সমান 0 হয়ে যাবে, উল্লম্ব দিকে কোনো বেগ থাকবে না, মোমেন্টারিলি এখানে উল্লম্ব গতি কিছু থাকবে না। পর মুহূর্তে কি হবে, ও আবার আস্তে আস্তে নিচের দিকে নামবে। তার মানে বস্তুটা ঠিক সর্বোচ্চ অবস্থানটা পেরিয়ে গেলে ওর গতিটা হবে নিচের দিকে, আর পৃথিবীও ওকে নিচের দিকেই টানছে, মানে একটা বল প্রযুক্ত হবে নিচের দিকে, যেদিকে বল সেদিকেই গতি আছে, তার মানে বস্তুটা তখন একটা ত্বরণ নিয়ে চলবে। সুতরাং যদি উল্লম্ব গতিটা বিচার করি, উপর নিচে ওঠানামাটা, এটা কিন্তু হয় মন্দন নিয়ে গতি হবে, মন্দনের ত্বরণ নিয়ে গতি হবে। উপরে ওঠার সময় মন্দন নিয়ে, নিচে নামার সময় ত্বরণ নিয়ে। কিন্তু যদি ইউ cos থিটা এই উপাংশটা বিচার করি, তাহলে ইউ sin থিটা এই বেগটা নেই, শুধুমাত্র ইউ cos থিটাটা আছে এইদিকে গতিশীল আছে। এই বস্তুটা যদি অনুভূমিক দিকে গতিশীল হয়, গতি এইদিকে, এখন গতি ওইদিকে যদি হয় তাহলে গতির সাথে গতির দিকে বা বিপরীত দিকে কোন রকম কোনো বল প্রযুক্ত হয়নি। তার মানে যদি বল প্রযুক্ত না হয় তাহলে নিউটনের প্রথম গতিসূত্র তোমরা পড়েছো যে কোন একটা বস্তুর উপর যদি বল বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, প্রথম গতিসূত্র কি বলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। তার মানে এই বস্তুটা অনুভূমিক দিকে গতিশীল ছিল, কত বেগ নিয়ে, ইউ cos থিটা বেগ নিয়ে গতিশীল ছিল অনুভূমিক দিকে, কোনো বল প্রযুক্ত হয়নি। তার মানে গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে, তার মানে ইউ cos থিটা তা হবে সমবেগ, কোন রকম কোনো ত্বরণ থাকবে না। তার মানে অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকবে না, উল্লম্ব দিকে একটা ত্বরণ বা মন্দন থাকবে। এই হচ্ছে গতিটার ব্যাখ্যা, যে গতিটা কি প্রকারের হবে। তাহলে পাশের গতি, এটাকে মোটামুটি দুটো গতির মিশ্রণ হিসাবে ভাবা যেতে পারে, একটা হচ্ছে উল্লম্ব গতি আর একটা হচ্ছে অনুভূমিক গতি। অনুভূমিক গতি এই দুটো গতির মিশ্রণ। বলো, কিছু বলছো? উল্লম্ব গতিটা কার জন্য হবে, উল্লম্ব গতিটা হবে এই যে ইউ sin থিটা বেগটা রয়েছে, এই ইউ sin থিটা উপাংশের জন্য উল্লম্ব গতি পাবো। আর অনুভূমিক গতিটা কি হবে, অনুভূমিক গতিটা হবে ইউ cos থিটা উপাংশের জন্য অনুভূমিক গতি। উল্লম্ব গতিটা কি ধরনের গতি হবে, উল্লম্ব গতি শুধু এইদিকে গতি নেই, অনুভূমিক দিকে গতি নেই, শুধু উল্লম্ব দিকে গতি আছে। যদি ভাবি
তাহলে উল্লম্ব দিকে গতিটা হয় মন্দন নিয়ে কিংবা ত্বরণ নিয়ে গতি হবে। তাহলে উল্লম্ব দিকে গতিটা হচ্ছে ত্বরণ বা মন্দন সহগতি। ত্বরণ বা মন্দন কত হবে, উপর নিচে যদি ওঠানামা করে তাহলে মন্দন বা ত্বরণটা অভিকর্ষজ ত্বরণের সাথে সমান হয়। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ বা মন্দন সমান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা অভিকর্ষজ ত্বরণ বা মন্দনের মান হয় সেটাই। অনুভূমিক দিকে গতি কি হবে, অনুভূমিক দিকে কোন রকম কোন বল প্রযুক্ত হয়নি, না গতির দিকে না গতির বিপরীত দিকে, সুতরাং অনুভূমিক দিকে গতিটা হবে এটা সম বেগে গতি। এই হচ্ছে গতিটার পার্থক্য। আপাতত এইটুকুই মনে রাখো, ঠিক আছে, যে অনুভূমিক দিকে গতিটা সমবেগে গতি হবে, উল্লম্ব দিকে গতিটা ত্বরণ বা মন্দন সহ গতি হবে। এরপর এর সংক্রান্ত ক্যালকুলেশন গুলো একটু করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন গুলো করার জন্য যেটা প্রয়োজন, তোমাদের একমাত্রিক গতিতে উল্লম্ব গতি একটা পড়ানো হয়েছিল, যে একটা বস্তুকে ইউ বেগে উপরে ছুড়ে দেওয়া হবে, তাহলে সে কত উচ্চতা পর্যন্ত উঠবে, উঠতে কতটা সময় লাগবে, নামতে কতটা সময় লাগবে, ইত্যাদি বিষয়গুলো নির্ণয় করা হয়েছিল। এই ক্ষেত্রে সেই একই জিনিসগুলো নির্ণয় করা হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আসলে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা কোনটা, এই টপমোস্ট পয়েন্ট, মানে মাটি থেকে হাইটটা কত, কত হাইট আছে, ধরে নিচ্ছি ক্যাপিটাল এইচ হাইট আছে। আর আমরা জানি, আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা অন্যরকম ভাবে নির্ণয় করা যায়। উচ্চতা উঠছে কার জন্য, কোন গতিটার জন্য, ইউ সাইন থিটা, মানে উল্লম্ব গতির জন্য। তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ সমান কত বেগে ছোড়া হয়েছে, ছোড়া হয়েছিল ইউ বেগে, কিন্তু এটা উল্লম্ব দিকে না। উল্লম্ব দিকে বেগটা কত, উল্লম্ব দিকে বেগটা হচ্ছে ইউ সাইন থিটা। এই বেগে ছোড়া হয়েছে প্রথম, এটা হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত, অন্তিম বেগ বলতে সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছেছে, তাহলে অন্তিম বেগ সমান 0, উল্লম্ব দিকে কোনো বেগ নেই। তাহলে কত উচ্চতা পর্যন্ত উঠবে, কোন সমীকরণ থেকে পাবো না, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস মাইনাস 2as, যে সমীকরণটা ছিল এই সমীকরণে বসান। v টা কি, অন্তিম বেগ, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পড়ে অন্তিম বেগটা 0, সুতরাং এই জায়গায় 0 বসানো, সমান u স্কয়ার মানে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগটা কত, u sin থিটা, তার মানে u sin থিটা পুরোটা স্কয়ার, প্লাস না মাইনাস, উপর দিকে যখন উঠছে উপর দিকে তখন নিশ্চয় মন্দন নিয়ে উঠবে, তার মানে মাইনাস সাইন 2 a, এটা হচ্ছে ত্বরণ বা মন্দন। ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ বা মন্দনের সাথে সমান হবে, মানে g। আর s মানে কতটা হাইট উঠেছে, s বলতে কি ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, ক্যাপিটাল H, এটাই নির্ণয় করতে চাইছি। তাহলে এখান থেকে h বেরিয়ে যাবে, h সমান কত হবে, u sin থিটা তার স্কয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ফর্মুলা। অনুভূমিক উল্লম্ব গতিটা যদি খেয়াল করো, তখন ফর্মুলা বেরিয়েছিল u স্কয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। একটু খাতা উল্টে দেখবে, u স্কয়ার বাই 2g বেরিয়েছিল। u স্কয়ার বাই 2g কেন, তখন u বেগেই উপরের দিকে ছোড়া হয়েছিল, উল্লম্ব দিকে বেগটা ছিল u, তাই u স্কয়ার বাই 2g। এখন এখন উল্লম্ব দিকে বেগ u sin থিটা, তার মানে u এর জায়গায় u sin থিটা হবে, u sin থিটা তার স্কয়ার বাই 2g। ফর্মুলাটা একই টাইপেরই আছে। বাকি ক্যালকুলেশন গুলো পরের দিন করব। আর পরের দিন করার জন্য একটু যেটা দেখে রাখবে সেটা হচ্ছে তোমার অল্প খানিকটা বাকি আছে, 10-15 মিনিট লাগবে। যেটা দেখে রাখবে সেটা হচ্ছে একমাত্রিক গতিতে উল্লম্ব
গতি যেটা পড়া হয়েছিল সেই ক্যালকুলেশনগুলো একটু দেখে রাখবে, তাহলে এইটা একটু সুবিধা হবে। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই থাক।